নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই ভয়ঙ্কর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সময়ে যখন ধর্ম আমাদের মধ্যে নানা রকম বিভেদ, বিরূপতা সৃষ্টি করছে, সেই সময় শ্রদ্ধেয় নটনাট্যকার শ্রী বরান বন্দ্যোপাধ্যায়ের বিষ্মূল নাটক অবলম্বনে বালিগঞ্জ সর্বসূচনার একটি নিজস্ব ঘরোয়া কাজ। এই নাটকের নির্মাণ করেছেন, পরিচালনা করেছেন, নির্দেশনার দায়িত্ব নিয়েছেন প্রেমাংশু রায়। আর এই নাটকের প্রয়োগ আমরা সকলে মিলে চেষ্টা করেছি। আপনারা দেখুন, বিচার করুন। নাটক সবসময় সমাজের দর্পণ হিসাবে ব্যক্ত হবে, এটা আমাদের আশা, ভরসা, ইচ্ছা। তো আপনারা দেখুন, সমালোচনা করুন, চুপ করে থাকবেন না। যাই দেখুন না কেন, ভালো অথবা মন্দ, দয়া করে আমাদের কাছে পৌঁছে দেবেন। শুরু করছি আমাদের এখনকার উপস্থাপনা, নাটক বিষ্মূল, নির্মাণ প্রেমাংশু রায়, প্রয়োগে আমরা সবাই। নমস্কার। ছেড়ে দে বাবু, আমি কেঁদে বাঁচি। ঈশ্বর পালাতে চাইছেন, বসে থাকো চোখ মুখ বুঝে, নইলে এ হাত দেব বুঝে। এটা কোন হাত? এ আমাদের 3 নম্বর হাত। সেটা আবার কোন হাত? না জানি না, জানো? আরে অজুহাত অজুহাত। এবারে চুপ করে বসো। কোথায় বসে থাকবো? যেখানে হাজার হাজার বছর বসিয়ে রেখেছি। সেটা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারা। যেমন বসে থেকেছ হাজার হাজার বছর।
থাকিনি বাপু, ওটা তোমাদের কল্পনা মাত্র। এবারে এবারে আমাকে ছেড়ে দাও মানব, আমাকে দয়া করো। বুড়ো ওর ভীমরতি হয়েছে। না বুড়ো কল্পনার গম্ভীর, তুমি তো মোদের মূল শিক্ষামন্ডী। ঈশ্বর বৃদ্ধ হয়েছে, বাড়িতে কমতি শোনে, চোখেতে কমতি দেখে, তোমাদের চিরকাল ছিলেন, ঈশ্বর বৃদ্ধ হয়েছে। ওরে মানব, আরে শুনে যাও, শুনে যাও। এই যাওয়ার আগে বলে যাও যে আমার এখনকার অবস্থান কি, আমি এখন কোথায় থাকবো? মন্দিরে, মসজিদে, গির্জায় না গুরুদুয়ারে? মসজিদে। ঈশ্বর বৃদ্ধ হয়েছে, বাড়িতে কমতি শোনে, মসজিদে? আমাকে আবার মসজিদে গিয়ে বসতে হবে? এই বৃদ্ধ বয়সে আমার আর এইসব ভালো লাগে না বাবু। যাই। কোথায় থাকবে? দেখি। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে একটু আলোচনা পর্যন্ত তুমি করলে না। এখানে অনেক সিদ্ধান্তই আলোচনা না করেই নেওয়া হয়। কিন্তু এখান থেকে চলে গিয়ে থাকবেটা কোথায়? সেটা জেনে আপনার লাভ? আমি তোমার আব্বা, এটুকু জানতে পারি না? কি হলো, উত্তর দিচ্ছ না যে? জানার ইচ্ছের মধ্যে বিন্দুমাত্র আন্তরিকতা মিশে থাকলে উত্তরের জন্য অপেক্ষা করতে হতো না। তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার প্রতি আমার কোনো আন্তরিকতা নেই? আমার চলে যাওয়াটাই তো আপনার কাছে একমাত্র আন্তরিক, আর সব অনুসন্ধান নিজের স্বার্থ ও উদ্দেশ্যকে নিশ্চিন্ত করার জন্য। তবু তুমি বলবে না এখান থেকে চলে গিয়ে তুমি উঠবেটা কোথায়? তার আগে একবার তো জিজ্ঞাসা করলেন না কেন যাচ্ছি? একবার তো বললেন না না তুমি যেতে পারবে না। আসলে কি বলুন তো, আপনি চান যাতে আমি সংসারটা ছেড়ে চলে যাই, তাই আমার যাওয়াটাই বাধা না দিয়ে কোথায় থাকবো সেটা জেনে নিশ্চিন্ত হতে চাইছেন। তুমি আশ্চর্য হয়ে যাচ্ছে, আমি তোমার আব্বা, আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহসটা তোমার হয় কি করে? আমিও অবাক হয়ে যাচ্ছি জানেন, প্রসঙ্গ পাল্টাতে কি সুন্দর পিতৃত্বের কৌশলগুলো কাজে লাগানো হচ্ছে। হাসিনা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। না, আমি আপনাকে কোনো অপমান করিনি। আপনার ঠুনকো অপমানবোধ নিজেই নিজেকে অপমানিত করেছে। এই সাহস যে তোমায় কে যোগাচ্ছে আমি বেশ বুঝতে পারছি। শুধু একটা কথা মনে রাখো, আজকাল কোনো কথা শোনার কোনো প্রয়োজন নেই আমার। সেই ছেলেটি শেষ পর্যন্ত তোমার ভার বইতে পারবে তো? সে কি তোমায় কথা দিয়েছে? কথা? আপনিও তো আমার মাকে কথা দিয়েছিলেন, পারলেন শেষ পর্যন্ত তার ভার বইতে? হাসিনা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছি, তাই তো? শোনো হাসিনা, তোমার এখান থেকে চলে যাওয়ার কারণটা আমার জানা আছে, তাই তোমাকে আমি জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, তোমার আম্মিকে তালাক দেওয়াটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না, তাতে আমার অন্তত কিছু করার নেই, কারণ আমি তাকে সম্পূর্ণ ধর্ম মতে পরিত্যাগ করেছি। জানি, কিন্তু পরিত্যাগ আর গ্রহণের সব ধর্মই তো আপনাদের জন্য, মায়েদের জন্য তো কিছু নয়। তার মানে 23 বছর সংসার করার পর এক কথায় সব বন্ধন ছিঁড়ে দিয়ে যে খ্রিস্টান মহিলাকে নিকা করে আপনি মায়ের জায়গায় বসাতে চাইছেন, সেটা কোন ধর্ম? বেয়াদব, বদতমিজ, বাপের কাছে কৈফিয়ত। আমি কোনো কৈফিয়ত চাইনি, শিক্ষিত পিতার কাছে সদুত্তর চেয়েছিলাম মাত্র, সন্তান হিসেবে। জানি তা আপনার কাছে নেই,
তাই শেষ সম্বল এই চর। চলি। হাসিনা, একটা কথা শুনে যাও। তুমি কিন্তু আর কোনোদিন এই বাড়িতে পা রাখতে পারবে না হাসিনা। সেটা আমি বলে যেতাম, আপনার আশঙ্কার কোনো কারণ নেই। আপনার এই শেষ ইচ্ছেটুকু আমি আমার জীবন দিয়ে পূরণ করব। চা দিচ্ছি একটু পরে। মুড়ি। শুধু মুড়ি? আরে বাবা, এর সাথে চাটা দিলে মুড়িগুলোকে ম্যানেজ করতে সুবিধা হতো। তুচি করেছে ম্যানেজার। জানি না, বললে কেন? বলছি দিচ্ছি একটু পরে। তুমি বাবা এত জোরে কথা বলছো কেন? ওই পাশের বাড়ির লোক শুনে ফেলবে তো। বাহ, আমি জোরে কথা বলছি তাই না? হ্যাঁ বলছো তো। আচ্ছা, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হ্যাঁ। তুমি পেপারও পড়ছো, হ্যাঁ। কানে গুজে গানও শুনছো। হ্যাঁ, শুনছি। তা বলি এই দুটো কাজ একসঙ্গে হয় কি করে? কেন হবে না? কেন এখন যেমন হচ্ছে। কিভাবে? এই যেমন এখন দু চোখ দিয়ে তোমার রূপ দেখছি আর দু কান দিয়ে তোমার বাণী শুনছি। বোধান, মাঝে মাঝে তুমি এমন গার্জেনগিরি করো যে একেবারে মানে চমকে যেতে হয়। হ্যাঁ সচ্ছ সচ্ছে। লাগে। তা বলছিলাম যে চাটা কি পাবো না? পাবো না। পাবি। পাবো। ওই ওমু এলে একবারে করব, এখন একবার তখন একবার, ওসব হবে না। ও তা সে হারামজাদা এখনো আসছে না কেন? হ্যাঁ এখনো আসছে না কেন? ঘড়িতে তো 7টা বাজতে চললো, অফিস তো ছুটি হয়েছে সেই কোন কালে? হ্যাঁ আচ্ছা, কি মুশকিল। কি মুশকিল? সবাই কি তোমার মতন ঠাকুরপো? হ্যাঁ মানে 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 ওর ছুটি পড়ে কোথাও কোনো রকম কাজ থাকতে পারে না বুঝি? ও তার মানে তুমি ছেলেকে কিছু বলবে না, তাই তো? তোমার ছেলে, তুমি বলো। হ্যাঁ আমার ছেলে সে আমি জানি তো, কিন্তু আজ্ঞা ভাব তো তোমার। সুতরাং 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 তুমি না বললে কিছু হবে না। তবে এই বোঝো, হ্যাঁ। তুমি এত ফাজলামো করো বলেই না ও হ্যাঁ। তোমাকে মোটেই পাত্তা দেয় না। 56-57 বছর বয়স হয়ে গেল, তুমি ছেলের সঙ্গে এখনো এমন ভাবে কথা বলো হ্যাঁ। যেন তার কলেজের বন্ধু তার সঙ্গে কথা বলছে। তুমি তো ওকে অমন হালকা করে দিয়েছো ঠাকুর। আগে না ম্যাডাম, তাকে হালকা আমি কি করে করবো? সে যথেষ্ট ভারী, মোটেই হালকা নয়। আমার বাপের সাথে নেই তাকে হালকা করে। তা বেশ তো, কি? ছেলের সম্বন্ধে আর একটি কথাও তুমি বলবে না। বলি না তো। তোমার সাথে কথা বলে না শুধু আমার সময় নষ্ট হয়। বাহ, বৌঠান, আবার বৌঠান, এই যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই একটা কাঠের পুতুলের সামনে চোখ বন্ধ করে বসে থাকো, এটা তোমার কি লাভ হয় বলতে পারো? ঠাকুরপো, কি লাভ হয় যখন এই 30 বছরেও বুঝলে না, হ্যাঁ এখনো বুঝবে না। যা। যাকে আমি গিয়ে তোমার চাটা নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চা আনবে মানে? বাবা, কি বলছো কি বৌটা? কেন? আরে ওই কি বাবু, গোপাল বাবুকে আগে জল মিষ্টি না দিয়ে আগে অবনী বাবুকে চা? ঠাকুর দেবতার অভিশাপ লাগবে তো। ও ঠাকুরপো, আমার এই ঠাকুর দেবতা নিয়ে কিন্তু তুমি ঠাট্টা তামাশা করবে না বলে দিচ্ছি। ঠাট্টা তামাশা তো করিনি বৌঠান, আমি ওই ভয় পাই বড্ড। ঠাকুর দেবতায় আমার ভীষণ ভয়। ও তাই বুঝি? হ্যাঁ আচ্ছা, তখন থেকে যে তুমি চা চা করে যাচ্ছ, হ্যাঁ। ওই ওষুধটি খাওয়া হয়েছে এই, সঙ্গে? মনে পড়ছে কোথায় গেল? এই তো পকেটেই দেখেছি। বাহ। হ্যাঁ সত্যি বৌঠান, হ্যাঁ। তোমার এই কথা শুনলে না আমার মার কথা মনে পড়ে ও, যায়। তাই বুঝি? হ্যাঁ, মাও না একেবারে তোমার মতো ছিল। মানে কোনো এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাওয়ার জন্য এমন হুট করে চলে যেত যে আগের প্রসঙ্গটা একেবারে অর্থহীন হয়ে যেত। ও তাই বুঝি আমায় এখন অসহ্য লাগছে? আগে না ম্যাডাম, অসহ্য তোমাকে একটুও লাগছে না, খুবই সহ্য লাগছে।
কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ওই একটা কাঠের পুতুলের সামনে তুমি যেভাবে বসে থাকো, ওইটাই শুধু সহ্য করা যায় না। ঠাকুরপো, না ঠাকুরপো বললে তো হবে না। তুমি ভাবতে পারছো বউঠান, একটা জড় পদার্থ সেখানে আমার কম্পিটিটর হবে? না না না, এটা আমি কিছুতেই ভাবতে পারি না, আমার ভীষণ অসুবিধা। দেখো আমি কিন্তু এবার তোমাকে গালিগালাজ করে দেবো বলে দিচ্ছি ঠাকুরপো। সে তুমি দিতেই পারো, সে অধিকার তোমার আছে, তুমি গালিগালাজ করো, কিন্তু যেটা সত্যি বউঠান সেটা সত্যি। এইভাবে হার মানা আমার পক্ষে সম্ভব নয়, আমার খুব হিংসা। ওই দেখো হাসে, হাসছে না? ওই দেখো। এবার কিন্তু মনে হচ্ছে তুমি সত্যি সত্যি পুরো হয়েছো ঠাকুরপো। দেখলে দেখলে কি সুন্দর তুমি আগের প্রসঙ্গটা একেবারে অর্থহীন করে দিলে। দেখলে বউঠান? বড় মা, ওই ওই তো বড় মা, ওমু এসে গেছে। ও বড় মা। আয় বাবা, আয় আয় এসে। কি কি হলো? তুমি এই ঘরে ঠাকুর ঘরে যাওনি আজকে? ওই। আচ্ছা বড় মা, হ্যাঁ। দেখো কি এসেছে, দেখো। ওমা, দেখি বাইরে কেন? আয় আয় ভেতরে কে আয়। এসেছে রে? এই দেখো দেখো। বলো তো কে? মা, আমি কি করে জানি? তুমি কি করে জানবে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আচ্ছা শোনো, আলাপ করিয়ে দিই, আমার বড় মা এবং আমার বাবা। ও মা, কি সুন্দর দেখতে। ব্যাস, পছন্দ হয়ে গেল বড় মার? তা তোমার কি নাম মা? কে? ওর নাম হাসি, হাসি চৌধুরী। ও বাবা! আরে এদিকে, ও হ্যাঁ? কিন্তু আসলে হাসি না, কিন্তু আমরা ওকে হাসি বলেই ডাকি। ও সে যাকে যাক, তোমরা একটু বসো মা। হ্যাঁ, আমি না তোমাদের জন্য একটু খাবার করে নিয়ে আসি। এদিকে 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 মা, এদিকে ওদিকে এদিকে কোথায়? আসতে রে শোনো বাবা। শোনো শোনো শোনো। বল বল সেটা কথা ছিল, বল না। সেটা হচ্ছে ও কিন্তু দিন সাথে এখানেই থাকবে। এই বাবা, এই বাবা। মা, কেন রে, কোনো আপদ বিপদ ঘটেনি তো? এই বাবা, আপদ না বিপদ না, আসলে কি হয়েছে আমি তোমাকে বলছি। হ্যাঁ, বল। ওইখানে ওর বাবার সাথে থাকে। আচ্ছা। আর তাছাড়া ওর বাবা গেছে দিল্লিতে এখন একটা সেমিনার অ্যাটেন্ড করতে। তাছাড়া এখানে ওর আত্মীয় স্বজন কেউ থাকে না, তাই ও এখানে এলো। মানে ও একটা হোটেল ঠিক করতে যাবে বলেছিল ঠিকই। ওমা, এই বাবা হোটেলে থাকবে কেন? এমা থাকবে না না? এই, না, না, ঠিক না, কাজ না, করেছি। হ্যাঁ, দেখো কি একদম। ভালো ছেলে, বলো। আরে বললাম না, বড় মা জানতে পারলে তোকে এখানেই আসতে বলবে। দাঁড়া দাঁড়া, তা মা, তুমি কোথায় থাকো? তোমার কে? বাড়ি? ওর বাড়ি অনেক দূরে, মানে সেই শহরের একেবারে শেষ প্রান্তে, বুঝতে পারলে? আর জানোই তো বড় মা, একদম এলাকাগুলো আজকাল ভালো না, তাই ও এখানে চলে এলো আর কি। মানে এই ওমু, শোন এদিকে। কি হলো? এই, হ্যাঁ কি? কথা বলতে পারে না? কে ও? হ্যাঁ কেন পারতো তো? ও তো কোনো কথাই বলছে না। এ বাবা কথা বলছে না? বোবা, এক মিনিট। হ্যাঁ। আসি, তুমি কথা বলছো না কেন? আমার বড় মা ভাবছে তুমি নাকি বোবা। ছি, ছি, এই ছি, এই, কি? আমি তাই বলেছি এই নাকি? বাবা তাই ভাবনি? আর এক মিনিট, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি একদম কথা বলবে না, হ্যাঁ, মনে থাকে। কোনো কথা বলি আমি? একটু হ্যাঁ, বলো, বেশি বকবক বলো। করো না। আসলে কি বলুন তো, হ্যাঁ। অমল কথা বলতে শুরু করলে অন্য কারোর কথা বলার সুযোগটা একটু কমই থাকে তো, তাই। যাকে যাক, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য আরে খাবার করে নিয়ে দাঁড়াও আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি এসো, আমার- ওই মুড়ি এই, পাঠাও। দাও, দাও। বসো, বুঝতে পারলে তো? হয়ে গেল, আজকে তোর উপবাস। সে কি এবারে ঠাকুরঘর হয়নি? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বসো মা, বসো বসো বসো। বলো বলো বলো, তোমার বাবা কি করে? কে? ওর বাবা? হ্যাঁ? ওরে বাবা, সে বাবাদেরও বাবা। ওরে বাবা, বলো। ওর বাবা, বাবাটা তোর। ওকে একটু এলাও কর, ও একটু কথা বলুক। বলুন। বলুন। ইতিহাসের অধ্যাপক। ইতিহাসের ও, অধ্যাপক। হ্যাঁ। ইতিহাসের অধ্যাপক। হ্যাঁ। বাবা বাবা বাবা। তা তোমরা বুঝি একসঙ্গে পড়াশোনা করতে? হ্যাঁ, হ্যাঁ, একই। তা মা এখন কি করো? এখন একটা নার্সিং ট্রেনিং এ আছি। Training করছো, training, এই হ্যাঁ। কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাবে, তারপরে আসবে। অ্যাবসর্ব হয়ে যাব। তারপরেই একজন হয়ে যাবে। হ্যাঁ। আরে না না, আমি সে কথা জিজ্ঞেস করছি এ না বাবা, মা। বোকা আমি। আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার আদার অ্যাটাচমেন্ট অফ লাইফ কি? Attachment। মানে মানে ধরো তুমি গান বাজনা, খেলাধুলো, রাজনীতি এসব কিছু করো, মানে তোমার প্যাশনটা ঠিক। ওমা করে করে ওমা, তুমি যেন আবার এটা মনে করো না আমি তোমাকে যাচাই করছি। এ বাবা একদম মনে করছে না, জানো খুব মিষ্টি মেয়ে। করো করো, হ্যাঁ, ভালো করে আমি যাচাই না করো। এরকম কিছু মনে করছি না। জানতাম, আমি কিন্তু জানতাম। ওই, একটু একটু গান নাচ করতে আরে পারি। বাবা, মিথ্যে কথা বলছে, মিথ্যে 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 বলছে। একটু 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 শুনলে শুনলে শুনলে। আচ্ছা আচ্ছা, আস্তে 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 যে গানটা করছিলি, একটু 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 হবে হবে। হোক 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 হোক, বাহ, একদমই হোক একদম। ঠিক আছে, খুব একটা ভালো হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, আসতে এই তো নিজে বাড়ির মা, ঘরোয়া ব্যাপার। আস্তে, আরামসে আরামসে আরামসে। হবে হবে। আহ, আরে তুই গলা খাকারি দিচ্ছিস কেন? ও তো গান দেয়। ও করবে না? হ্যাঁ। সরি সরি, প্লিজ প্লিজ।
কোকিল পাখি ডাকছে, বলছি ভালো লেগেছে। করলো কোথায়? মা করেনি না এইটুকু। এইটুকু, আরেকদিন হবে এত বড়। হ্যাঁ, আরে বাকিগুলো বল। ছাত্রী ইউনিয়নের নেত্রী ছিলেন উনি, তার উপর কি ভারী কি চাল তার, তারপর দেখতে তো খুব সুন্দরী, বুঝতেই পারছো বাবা, তাতে জানো দেমাকে মাটিতে ফেল ফেল ফেল, তোর পাটা মাটিতে ফেল, তোর দিমাগটা অন্তত বুঝি হারাম দাদা। শান্ত টাকা, শুধু কথা বলে, কথার মধ্যে কথা, কথার মধ্যে কথা। দেখো পিতৃদেব, তুমি কিন্তু আমার একটু লজ্জা দিচ্ছ। দেখো পুত্রদেব, ওই যুদ্ধে আর ইয়েতে লজ্জার যে কোনো স্থান নেই। ও কিন্তু ও তো লজ্জা পাচ্ছে। পেতে দাও, ও তো এই লজ্জার শরীর। শরিক। হ্যাঁ, এবার তুমি চুপ করো, আমি একটু কথা বলি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না মা, এ বাপ বেটায় সারাক্ষণ এটা চলতে থাকে। তা বলো মা, বলো তোমরা থাকো কোন এলাকায়? ওই বদরতলার দিকে। হ্যাঁ, হ্যাঁ, বদরতলার দিকে। ওটা একটা মুসলিম এরিয়া আর একটু পলিটিক্যালি ডিস্টার্ব, তাই। না না, বুঝতে পারছি। বদরতলা, তোমার বাবার নামটা ঠিক কি একটু বলবে? আব্দুল নিশা খান চৌধুরী। আব্দুল নিশা খান চৌধুরী? তার মানে তুমি হাসিনা চৌধুরী? তো অমলের সঙ্গে তোমার কতদিনের ভাব? অবজেকশন। হ্যাঁ, আই মিন পরিচয়? ওই 6-7 বছর হবে। 6-7 বছর? তো তোমার বাবা ঘটনাটা জানেন? ও জানেন। দেখো মা, এটা তোমার উত্তর দেওয়ার কথা না, এটা অমলের দুঃসাহসের প্রশ্ন। তবু আমি তোমায় জিজ্ঞাসা করছি, তোমরা কি মা দুজনে কোনো সিদ্ধান্ত নিয়েছো? এই উত্তরটা কিন্তু আমি দেবো বাবা। আর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উত্তরটা বুঝতে আমার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। শুধু একটাই অনুরোধ, বড় মাকে গল্পটা করো না। কেন? তার কারণ তোমার বড় মা সংস্কারে লাগবে, উনি এটা সহ্য করতে পারবে না, তোমরাও কষ্ট পাবে। অমল, ওর এ বাড়িতে থাকা ঠিক হবে না। তুমি কিছু মনে করো না মা, ওর বড় মা ওকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তোমরা দুঃখ পাও এমন কোনো কাজ সে সহ্য করতে পারবে না। বড় মা ওকে সহ্য করতে পারবে না বাবা? না। এসব তুমি কি কথা বলছো? না, এ কথা আমার বিশ্বাস হয়। অমল, তোমার বিশ্বাস জন্মাবার আগে থেকে আমি তোমার বড় মাকে চিনি। এই ভুলটা তুমি করো না। দেখো, মেয়েটা কিন্তু কোনো দোষ করেনি, ওকে তো তুমি অপমান করতে পারো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি আজকের রাতটা খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল। আজকের রাতটা এখানেই থাক, কিন্তু কাল সকালে তুমি নিজে গিয়ে ওর একটা ব্যবস্থা করে দেবে, কারণ তোমরা কষ্ট পাও এটা আমি চাই না। বাবা, তোমার আর বড় মার কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, তাতে এই কথা বলতে আমার একটুও দ্বিধা হচ্ছে না যে আমি হাসিনাকে ভালোবাসি। আমাদের পরিচয় বহু দিনে, তাই আজ ওর এই অবস্থায় দাঁড়িয়ে আমি তো ওর সাথে অপরিচিতের মতো ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক যে বড় মাকে আমার প্রথমে বলতে একটু অসুবিধায় হয়েছিল, কিন্তু তা নিয়ে আমি হাসিনাকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম। কিন্তু বলতে চেয়ে আমাকে একদিন হবেই। না, এই ভুলটা তুমি করো না, আমি তোমাকে বারণ করছি। দেখো, আমি আবারও বলছি, মেয়েটি কিন্তু কোনো দোষ করেনি, ওকে তুমি অপমান করতে পারো না। আর সত্যিই যদি বড় মার কাছ থেকে তেমন অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, তাহলে তো তুমি ছোট হয়ে যাবে অমল, ওর কাছে, নিজের কাছে। বেশ, একটু কঠিন শোনালেও তোমাকে আজ আমি একটা প্রশ্ন করতে চাই। এই সংসারটা কার? হ্যাঁ, তোমার নাকি বড় মা? তোমার অনুমতি আছে কিনা সেইটুকু আগে জানতে পারি। ও অমল, আমি তোমাকে বারণ করছি, তুমি কথা বাড়িও না। কথায় কথা বাড়ে, মেয়েটির অস্বস্তি হচ্ছে, দেখো একবার তাকিয়ে। আর কি অনুমতির কথা তুমি বলছো বলো তো? হ্যাঁ, কি অনুমতির কথা বলছো? কোন অনুমতি? ফুল ফোটবার আগে গাছের ডালের অনুমতির প্রয়োজন হয় না, আপন খেয়ালে প্রকৃতির নিয়মে সে ফুটে ওঠে। আজ এতগুলো বছর এই সংসারে কাটানোর পর তোমার মধ্যে যদি এই কনফিউশন থেকে দেখে যে এই সংসারটা আসলে কার, তাহলে আমাকে এটা মেনে নিতে হবে যে তোমার শিক্ষায় একটা বড় রকমের কোনো ভুল রয়ে গেছে। তার মানে তুমি আজকে দাঁড়িয়ে আমার মনে হয় এই প্রসঙ্গটা এখন এখানে থাক। অ্যাটলিস্ট আজকের রাতটা প্লিজ প্লিজ বি ইজি। দেখ তো পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। আমার মনে
মনে হয় তুই এমন কোনো ডিসিশন নিবি না যাতে বড় মার মনে আঘাত লাগে। ওমো ওমো এই নে তোদের জন্য একটু খাও। কিরে তোরা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছিস, হাত মুখ ধু। ওফ ঠাকুরপো, তোমার আক্কেলটা কি বলো দেখিনি? তুমি এই ছেলে মেয়েগুলোকে একটু ভিতরে পাঠাতে পারোনি? হাত মুখ ধুতে যেতে বলতে পারলে না? তুমি তো জানো বউটার আমি চিরকালের বেয়াক্কেলে, আমার ভুল হয়ে গেছে। এই ছেলেমেয়েরা তোমরা এক্ষুনি ভেতরে যাও, হাত মুখ ধুয়ে এসো। অমল ওর ওই অ্যাটাচিটা নিয়ে যাও, হ্যাঁ যাও তো ভেতরে একটু, নিয়ে যাও। বাথরুমটা কোথায় দেখিয়ে দে। যাও যাও মা যাও তুমি, ওর যাও সঙ্গে যাও 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 ওয়াশরুম থেকে ঘুরে এসো, যাও। যাও। এসো এসো। মেয়েটা কিন্তু বেশ, আমার অমুর পছন্দ আছে বলো ঠাকুরপো? হ্যাঁ তা তো আছে, বুঝতেই পারছি। তা তোমার পছন্দ হয়েছে? ও অমর মেয়েকে পছন্দ হবে না? কিন্তু আমি ভাবছিলাম অমু তখন ওর বাবার কথা বললো, মায়ের কথা তো বললো না। হ্যাঁ ওর মা নেই, শুধু বাবা আছে। আহারে, কিন্তু তুমি নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু ভেবে বসে আছো। মায়েদের অনেক কিছু ভাবতে হয়, তোমাদের আর কি। কেন তোমার পছন্দ হয়নি? ও মা, পছন্দ হবে না? একটা শিক্ষিত ঘরের সুন্দরী শিক্ষিত মেয়ে পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু তার মানে তুমি যা ভাবছো সেটা তো নাও হতে পারে, তাই না? ওমা, কেন কেন অমু তোমায় কিছু বললো? তা কি বলবে আমাকে? ওই দেখো, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। উফ, কোথায় আর জানলাম বলছেন, মাছ যে গভীর জলেই রয়ে গেল, তুলতেই পারলাম না, তার আবার ভাজা। হ্যাঁ, তোমার সাথে কথা বলে না একটা ঝক্কি। উফ, তা বলছি অমু তো তোমার সঙ্গে বন্ধুর মতন করে মেশে, সব কথা বলে। তা ওদের সম্পর্কের কথা কিছু বললো? দেখো বৌঠান, এই সংসারে এই জীবনেতে এমন অনেক কিছু ঘটনা ঘটে যে কথা বন্ধুর কাছেও মন খুলে বলা যায় না, গোপন রাখতে হয়, গোপন রাখা হয়। হয়তো বন্ধুর কাছে যেটা গোপন রাখা হলো সেটা হয়তো অভিভাবকের কাছে খুলে বলা যাবে। আচ্ছা ঠাকুরপো, একটা কথাও কি একটু সহজভাবে বলা যায় না? হ্যাঁ ওটান আমি খুব ভালো করে জানি যে তোমার এই এত আচার বিচার সংস্কার রীতিনীতি উপোস এই সবটা শুধু অমুর মঙ্গল কামনায়। কিন্তু অমুর ভালো চেয়ে তুমি যদি এমন কাণ্ডীতি করো যাতে তোমার শরীরটা একদম ভেঙে যায়, সেটা কিন্তু তোমার অমুও ভালো চোখে নেবে না গো। যাই একটু বাজার থেকে ঘুরে আসি। ওমা, বাজারে যাচ্ছ কেন এখন? ওই ওষুধ কটা ফুরিয়ে গেছে, আনতে হবে। তোমার কিছু লাগবে? না। ও শোনো, এক প্যাকেট ধূপ এনো তো। ধূপ? হ্যাঁ। আচ্ছা বেশ। এই অমল, অমল একটু ভেতরে আয়। বলো। শোন না, শোন না, একটু কাছে আয়। না ঠিক আছে, তুমি বলো। বলছিলাম কি অমল, তোর বড় মা কিন্তু সারাদিনে এখনো পর্যন্ত দাঁতে কিছু কাটেনি, কিচ্ছু খায়নি। সারাটা দিন সে উপোস করে বসে আছে যে তোরা এসে আসবি, খাবি, তারপর সে খাবে। আচ্ছা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তুই ব্যাপারটা দেখ। কি মুশকিল। উফ, আচ্ছা অমল, তুই জানতিস না বড় মা সারাদিন উপোস করে আছে? না, বড় মা আমাকে ওসব কিছু বলে। তোমাদের ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না মা। ওমু, তুই তো জানিস তোর বাবা সব কিছু নিয়ে বাড়াবাড়ি করে। আর তোমার বাড়াবাড়ি নেই। সারাদিন নাকি তুমি উপোস করে বসে আছো। ঠিক বলেছ। আগে তুমি আমাদের সাথে কিছু খাবে, তারপরেই আমরা কিছু মুখে দেবো। মা, কি পাগলামো করছিস? কি বললাম? আগে তুমি কিছু না খেলে আমরা কিচ্ছু খাবো না। আচ্ছা, কি মুশকিল, আমার তো ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়নি বাবা। তাহলে যাও দিয়ে এসো, এসে তুমি এখান থেকে কিছু খাবে, তারপরেই আমরা একসাথে খাবো। ঠিক আছে, তোকে খেতে হবে না। মা, তুমি শুরু করো তো মা। আপনি জল দিয়ে এসো। যা, আপনি জল দিয়ে জল দিয়ে এসো। ও, তুমিও? জল দিয়ে এসো। আচ্ছা, ওমু শুরু কর না তো। জল দিয়ে এসো। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার ধকপ ছেলে একটা। আসছি, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। বাবা, উফ, অমল তুই আর পাল্টালি না বল। পালিয়ে গেছি। তা কেমন লাগলো কি বাবাকে, বড় মাকে? তোর বাবার উদারতার তুলনা নেই রে। কি হলো, হাসলি কেন তুই? এমনি। এই এমনি এমনি কেউ হাসে না রে, পাগলেরা হাসে। তা আমিও তো আরে কি করছিস? গোল শুধু তোর জন্য। তুই না সত্যি। তা
বড় মাকে কেমন লাগলো? বলছি আমি, তুই বল কেন আসলি? আসলাম কেন? হ্যাঁ, কারণ তুই শ্রী অবনী ভট্টাচার্যকে চিনতেই পারিসনি। উদারতার আড়ালে আসল মুখটাই যে দেখতে পেলি না। ছি অমল। এখানে ছিয়ের তো কোনো কারণ নেই। দেখ, তোর বাবা আর আমার বাবা দুজনের মুখোশ দুটি আলাদা। ভেতরের চরিত্রটি একেবারে একটা উদারতা আর একটা গম্ভীর্যের। আচ্ছা অমল, গুরুজনদের সম্বন্ধে এরকম ভাবে কথা বলতে তোর একটু দ্বিধা হয় না, তাই না? একটু দ্বিধা হয় না রে। দ্বিধা কেন হবে? দ্বিধা তখন হয় যখন কনফিডেন্সের অভাব ঘটে। আমার কাছে গুরুজন এই শব্দটি মানে পুরোপুরি আলাদা, তাই ওটা হয় না রে। ঠিক আছে, আমি মানছি তোর কাছে না হয় গুরুজন শব্দটার মানে আলাদা, তো তাই বলে তাদের চরিত্র সম্পর্কে তুই কিছু একটা বলে দিবি? একটুও ভাববি না? একটু, আমি পুরোটাই ভেবে বলি। ধ্যাৎ, আমার খারাপ লাগে, প্লিজ এরকম বলিস না রে। খারাপ লাগা তো কোনো কথা না। আমি তো হয়তো কাউকে অপমান করছি না। এটা ঠিক যে সত্য অনেক সময় একটু নিষ্ঠুর শোনায়, তাই হয়তো তোর খারাপ লাগছে। তাহলে তা বলা কেন? এই জন্যেই যে যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় অথচ দোহাই দেয় অন্যের, তাদেরকে গুরুজন বলে অশ্রদ্ধা না করেও গুরুজন বলাটা আমার পক্ষে অসম্ভব। তাই জন্যে। আচ্ছা, এইবার তো বলবি কি না বড় মাকে কেমন লাগলো? তোর বড় মা মূর্তিময়ী মা, তুই অন্তঃপ্রাণ। ঠিক, আমি অন্তঃপ্রাণ। জানিস, বড়মার বিয়ের 1 বছর বাদেই জ্যাঠামশাই মারা যান। তখন বড়মার বছর 23 বয়স। জ্যাঠামশাই মারা যাওয়ার ঠিক 4টে বছর বাদেই বাবা বিয়ে করে। আত্মীয় স্বজনের বাঁকা চাহনি, মন্তব্য, এই সব কিছুর সঙ্গে লড়াই করেও বড়মা নিজে সেদিনকে দাঁড়িয়ে থেকে বাবার বিয়ে দেন। রেহাই তিনি তখনও পেলেন। আমাকে মাত্র 5 মাসে রেখে আমার মা ছেড়ে চলে গেল এই পৃথিবী থেকে। দুটো নিঃসঙ্গ জীবন, আর মাঝে শুধুমাত্র আমি। আবার শুরু হলো এই পরিবেশের আক্রমণ। বাবা আশ্রয় নিল উদারতা না, আর বড় মা নিজেকে বলি দিল ওই বৈরাগ্যের সনাতন হারিকা। তাদের শূন্যতার মাঝখানে একমাত্র আমি তাদের সাহারা। তাই সে আমি অন্তঃপ্রাণ। তবে এই মানুষটাকে ব্যথা দেওয়া কি ঠিক হবে অমল? তার মানে তিনি যখন সব জানতে পারবেন? জানতে তো তাকে একদিন হবে। তখন তো ঝড় উঠবে অমল। অমল, তোকে নিয়ে তার মতো স্বপ্ন বলতো। সেই স্বপ্নের যে তোকে ছাড়া পুরো মানেই হয় না, তাকে তো এটাও জানতে হবে কি বল? অমল, আমি তো অপরাধী হয়ে যাব। অমল, আমি জানি বিভিন্ন ধর্মীয় সংস্কার বড় কঠিন। সেখানে আমার জন্য তোদের এত সুন্দর সম্পর্কটা। ঝড় যদি সত্যি ওঠে, সেই ঝড়ের দাপটে এই আজন্মের সংস্কারের জঞ্জাল যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ঝড়ের গতি কিন্তু আমি সেদিকেই ঘুরিয়ে দেব। অমল, তোকে ভীষণ উদ্ধত লাগছে অমল। অমল, তাকে আমি স্বপ্নে বুঝতে পারছি, কিন্তু তবু আমি একই কথা বলবো। শুধুমাত্র আমার জন্য তোদের এত সুন্দর সম্পর্কটা যদি এভাবে তছনছ। না, আমি সব ভাবতেই পারছি না। সমাজ সংসারে তো এরকম সুন্দর সম্পর্কের জায়গা অনেকই থাকে বল। জীবনের প্রয়োজনে তুমি কোনটাকে বেছে নেবে সেটাই তো আসল প্রশ্ন। আর ঝড়ের কথা যেমন ভাবছেন ম্যাডাম, তার পরিণতির কথা ভেবেও তো প্রস্তুত থাকতে হবে। পরিণতির কথাটা ভেবেই তো ভয়টা লাগছে। হয়? কিসের ভয়? তুই কিচ্ছু বুঝতে পারছিস না। পারছি, কিন্তু ভয় পাচ্ছি না। ওটা আমার বেশ খানিকটা কম। দেখ অমর, তোর কোনো ব্যবহারে যদি বড় মা আঘাত পান, তাতে কিন্তু তোর কোনো বাহাদুরি নেই। ভয় কম মানে অযথা তোর সামনে বিরক্ত দেখাতে চেয়েছি, এটা কেন ভাবছিস তুই? তুই জানিস আমি একটা আদর্শে বিশ্বাস করি। সে আদর্শকে মাথায় নিয়েই আমি তোকে চেয়েছি। সে একই আদর্শকে মাথায় নিয়ে আমি রোজ আমার প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করি, এবং সেই একই আদর্শকে মাথায় নিয়েই রোজ নিজের সাথে নিজের লড়াইও চালিয়েছি। এটাকে আমি বাহাদুরি বললে আনন্দই পাই। হ্যাঁ, বলতেই পারিস। তোর কথাবার্তা শুনলে না আজকাল আমার ভয় করে, জানিস তো। এই অমল, অমল দেখ, আমি তোকে যেমন হারাতে পারবো না, তেমনি তুই তোর বড় মার কোল থেকে হারিয়ে যাস, আমি এটা সহ্য করতে পারবো না রে। কি মজা বলো, দুটো কুল, এ কুল আর ও কুল, একটা বংশের কুল আর একটা প্রেমের কুল। তোর সত্যি ভয় করছে না, তাই না? বললাম তো,
ভয়টা আমার একটু কম। তা তোর ভয় কম করে তো বিপদটা ছোট হয়ে যাবে না? দেখুন ম্যাডাম, বিপদ কিন্তু ছোট বড় হয় তা বোঝার ভুলে। বোঝার ভুলে? নিশ্চয়ই, তুই নিশ্চয়ই বুঝলি না, না। সবাই বুঝে গেছে। বস, তার বসছি। তুই বিপদকে দেখছিস ভয় রাখবে, আর আমি সেটাকে দেখছি লজিকে রাখবে। তাই বিপদ আমার কাছে ছোটও না বড়ও না, যা তাই। আমি না এসব কিছু ভাবতেই পারছি না। না 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 না, তা বললে তো চলবে না, ভাবতে তো তোমাকে হবে। তোমার বাবা আমাদের সম্পর্কটাকে না মেনে নিতে পেরে তোমাকে বাড়ি থেকে বার করে দিল, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তুই ছোট এলি আমার কাছে, তো নিরাপদ আশ্রয়ের কাছে। তা জীবনের প্রয়োজনে তুমি কাকে বেছে নেবে ম্যাডাম? তোমার বাবাকে নাকি আমাকে? ওমু নে, আমার হয়ে গেছে, এবার তোরা শুরু। এসো, এসো, এসো। মেয়েটা কখন থেকে বসে আছে, দাঁড়া। মানে আমি খুব আগে- কষ্টে আছে, বলছি আমি শোনো ওকে না, নিয়ে আগে আসি। আগে আরে আগে কি একটা হলো? কাপড় নাও। হ্যাঁ আরে তুমি শোনো। আছি। আমি এরকম- আমি দিয়ে নিয়েছি আমি। নাও, নাও, তুমি বসে খাও, খাও, বসে। বড় মা শোন না, একটা ওমু। কথা আছে, শোনো, 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 আগে আগে দাও দাও দাও। খাবি না? বড় মা, হুম, আচ্ছা একটা কথা বলো, হুম। তোমার ওকে পছন্দ? আহ, আমার পছন্দ অপছন্দের জন্য যেন কত কিছু থেমে আছে। আছে আছে, সবকিছু থেমে আছে, বলো না তোমার ওকে পছন্দ? ও, আচ্ছা যদি ধর আমি বলি যে নে, তোকে আমার মোটেই পছন্দ না, তাহলে তুই কি করবি? এক্ষুনি বিদায় করে দেবো, বলবো তুমি অন্যত্র ব্যবস্থা নাও, আমার বড় মার তোমাকে পছন্দ হয়নি। তা তোরা পারিস, কাউকে বিদেয় করে দেওয়ার জন্য তোদের কোনো অজুহাতের অভাব হয় না। আর যদি ধর আমি বলি ওকে না আমার ভারী পছন্দ হয়েছে, তাহলে তুই কি করবি? তাহলে দু হাত তুলিয়া নৃত্য করিব, উহাকে আশ্রয় দিব, আপনাকে প্রণাম করিব, জিজ্ঞাসা করিব কেন পছন্দ হলো। তুই ওকে ভালোবাসিস বলে। হুম। আচ্ছা বড় মা, হ্যাঁ, ধরো হ্যাঁ। ও যদি খোঁড়া হতো? এই, কি রাজি বাজে। আচ্ছা ও যদি খোঁড়া হতো তাহলে তুই ওকে ভালোবাসতে পারতিস? পারতাম, ও, পারতিস। পারতাম। তাহলে আমিও ভালোবাসতে পারতাম। আচ্ছা আচ্ছা বড় মা, তাহলে ধরো ও যদি অন্ধ হতো? এ, কি আজে বাজে কথা বলছিস বলতো? জানি না, যা তো। আরে ও তো সত্যি সত্যি অন্ধ না, কিন্তু যদি অন্ধ হতো তোমার ওকে পছন্দ হতো? আচ্ছা তুই মেয়ে তো অদ্ভুত। ও তোকে অন্ধ বলছে, ও তোকে খোঁড়া বলছে, তুই ওকে কিচ্ছুটি বলবি না? ওর সাথে কথা বলতে তো আমার ভয় করে। কেন কেন? ওই যে, ওনা ঠিক প্রমাণ করে দেবে। এই, কি প্রমাণ করে দেবে? আমি অন্ধ নয় তো খোড়া। মুখ পোড়া। ও না সবসময় আমার ঠাকুর দেবতাকে নিয়েও এরকম কথা বলে, জানো তো? আমার তো দিন রাত ভয় হয়। আমি তো সারাক্ষণ ঠাকুরকে বলি, হে ঠাকুর তুমি ওর কোনো অন্যায় নিও না, ঠাকুর তুমি যা শাস্তি দেবার তুমি আমাকে দিও। কমল, এটা কিন্তু তো সত্যি খুব অন্যায় হচ্ছে। হ্যাঁ, বড় মাকে এভাবে কষ্ট দেওয়া তোর মোটেও উচিত হচ্ছে না। বড় মাকে তো আমি কষ্ট দিতে চাইনি, বড় মা বড় মার পথে ভগবানকে পেতে চেয়েছি, আমি চেয়েছি আমার পথে। Simple. কেন এরকম করিস বলতো অমল? এই, তুমি ওকে বোঝাও তো মা। আচ্ছা অমল, বড় মাকে এভাবে কষ্ট দিয়ে তোর লাভটা কি হয়? আমাকে আগে সেটা বল। দেখেছো কি ভালো মেয়ে, আহারে। এই কি ভালো, আহারে। আচ্ছা বড় মা, হ্যাঁ, ধরো যে হ্যাঁ। বলছি, আরে আবার কি ধরবো? ওকে ধরো, এতক্ষণ ধরেছিল আবার ধরো। এনে ধরলু। গুড। বল বল। ধরো ওর বাবা যদি খুনি হতো? ও মা গো, ওরে বাবা, এই কি তখন থেকে আজে বাজে একটা কথারও আর তোর উত্তর দিতে পারবো না, ছাত্র। ওর বাবা তো সত্যি সত্যি খুনি না, কিন্তু যদি খুনি হতো হ্যাঁ, তোমার ওকে পছন্দ হতো? আচ্ছা ওর বাবা যদি খুনি হতো তুই ওকে পছন্দ করতে পারতিস? পারতাম। ও, পারতিস। তাহলে আমিও পারতাম। পারতে না বড় মা, পারতে না, আচ্ছা কি মুশকিল, তুই পারলে আমি পারতাম। পারতে না। আসল কথাটা জানতে পারলেই তুমি পারতে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তুই পারলে আমি পারতাম। পারতে না, পারতাম, পারতে না, বলছি তো পারতাম। পারতে না, পারতাম, পারতে না, পারতাম, পারতে না। পারতাম। ও মুসলমান, ওর নাম হাসিনা চৌধুরী। আমি ওকে ভালোবাসি বড় মা।
করলি বলতো? তোর বাবাকে ছেড়ে, বড় মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে তুই শুধু আমার জন্য এভাবে আমার কাছে চলে এলি। আমার নিজেকে সত্যি অপরাধী মনে হচ্ছে অমল। ঘটনার সঠিক বিশ্লেষণ না করে নিজেকে অপরাধী ভাবা কিন্তু এক রকমের বিলাসিতা। বিলাসিতা? মানে আমার জন্য তোদের এই সুন্দর সম্পর্কটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল, তাতে নিজেকে অপরাধী ভাবাটা বিলাসিতা? অক্ষমের বিলাসিতা। তুই যে কি বলিস আমি কিছুই বুঝতে পারি না। না বোঝাটাই তো স্বাভাবিক। যারা শুধুমাত্র এফেক্টটাকে বিচারের মাপকাঠি ধরে রায় দেয়, নিজেদেরকে বিচারে দোষী সাব্যস্ত করে, তাদেরকে আমি অক্ষম ছাড়া কি বা বলতে পারি? আচ্ছা একটা কথা বলবি আমায়? নিশ্চয়ই। মানে তুই কি সত্যি চাস না বলতো? তুই সত্যি চাস না যে তোর কথাগুলো আমি একটু সহজে বুঝতে পারি? না, চেষ্টা করলে বুঝতে পারবি কি করে? চেষ্টা তো করছি, পারছি কোথায়? করছিস? সত্যি সত্যি করছিস? হ্যাঁ? তা কি চেষ্টা করছিস শুনি? দেখ অমল, আমি হয়তো তোর মতো অতটা অ্যানালিটিক্যাল নই। সেটা এতক্ষণে সবাই- কথা বলতে দে। ও, sorry. একদম চুপচাপ থাক। চুপ। দেখ আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি, যা বুঝেছি, তার সত্যতা আমি অস্বীকার করবো কি করে? তা কি দেখলি জীবনে? আর কি বা বুঝলি তার থেকে? কি দেখেছি? তালাক, তালাক, তালাক। ছোটবেলা থেকে দেখেছি মায়ের ওপর বাবার অকথ্য অত্যাচার। একটা শিক্ষিত মানুষ যে কি করে এতটা নির্মম হতে পারে। জানিস আমার মা না সব নীরবে সহ্য করতে, শুধুমাত্র আমার কথা ভেবে। আমাকে নিয়ে তিনি তার সব দুঃখ কষ্ট ভুলে থাকতেন। বাবা তালাক দেওয়ার 2 মাস পর মা যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমার মনে হলো আমার সব কিছু নিয়ে তিনি চলে গেলেন। আমি একটা মহাশূন্যের মাঝখানে আমি একা, একদম একা। তারপর তুই আমার জীবনে এলি, আর তোর বড় মাকে দেখে আমার মনে হলো তুই তোর মাকে ফিরে পেয়েছিস। হ্যাঁ রে, ঠিক তাই। কিন্তু কি কপাল দেখ, সেই সুযোগটাও আমার জীবন থেকে চলে গেল। আমার না সিরিয়াসলি নিজেকে অভিশপ্ত মনে হয়, জানিস তো? আসি, মানুষ অভিশপ্ত হয় না রে, অভিশপ্ত হয় এই পরিবেশ। তুই ভাব, একটা 23 বছরের বিধবা তার জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা সবকিছুকে অকালে বিসর্জন দিয়ে একটা বিকৃত ভাবনা, একটা প্রতিগন্ধময় সংস্কারের আড়ালে 30টা বছর ইচ্ছাতেই হোক কিংবা অনিচ্ছাতেই হোক শুধুমাত্র সতীত্বের তপস্যা করতে করতে তার জীবনের সমস্ত একান্ত কামনা বাসনাগুলোকে পঙ্গু করে দিল। সমাজ তাতে কি করলো? তাতে ধন্য ধন্য করতে লাগলো। সেই রকম একটা মানুষকে তো আমি অভিশপ্ত বলতে পারি না, ঠিক যেমন তোকে বলতে পারছি না। তুই কার কথা বলছিস? আমার বড় মা, আমার বড় মা সেই পচা গলা সমাজের শিকার। পারেনি সে নিজেকে তার মধ্যে থেকে বার করে আনে। তিনি অক্ষম হয়েছে। হয়তো হয়তো সেও নিজেকে তোরই মতো অভিশপ্ত বলে মনে করে। কিন্তু আমার আমি এখন কি করবো বলতে পারিস? হ্যাঁ, মানে তোর কি মনে হয় আমি তোর বড় মার কোল থেকে তোকে ছিনিয়ে এনেছি? এসব তুই কি কথা বলছিস হাসি? না না, তুই কোনোদিনই তেমন কোনো কাজ করিস না, আর তা তুই পারবিও না। বরং তুই যা করেছিস তার জন্য কিন্তু আমি গর্বিত। তুই গর্বিত? আমি গর্বিত। যে মুহূর্তে তুই তোর মাকে হারালি, ওই সংসারটা তোর কাছে অর্থহীন হয়ে গেল। তুই তো জন্মদাতার আশ্রয় ছেড়ে সমাজের সব বাধা ভেঙে তুই আমার কাছে ছুটে এলি। এটা আমার কাছে গর্বের। কিন্তু তোর জন্মদাতার আশ্রয়, সেটা তোর কাছে অর্থহীন হয়ে গেল কেন? তুই তো সব কিছু ছেড়ে আমার কাছে চলে এলি। আর তোর বড় মা তো, তাকে তো আমি হারাইনি। সে যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, আজ সে থাকবেও। সেই যতদিন এই পৃথিবীতে আছে অন্তত একটা বার হলেও তো আমাকে তার কাছে যেতেই হবে। বড় মা আমাকে ছেড়ে বাঁচতেই পারবে না।
আমিও না। তাই অন্তত একটা বার হলেও আমাকে তার কাছে যেতেই হবে। আসলে আসলে তারই তো কষ্ট বেশি। আর তোর বাবা, তার কোনো কষ্ট নেই? ওর বিরুদ্ধে তো আমার যত অভিযোগ। আচ্ছা অমল, কিসের অভিযোগ বলতো? হ্যাঁ, কি বলছিস তুই আমাকে বল। ঠিকই বলছিস, ঠিকই বলছিস। একটা 27 বছরের সক্ষম যুবক সেদিন একটা 23 বছরের বিধবাকে তার বাকি জীবনের সামাজিক সম্মানটুকু দিতে ভয় পেয়েছে। ইচ্ছে থাকলেও পারে না। তাই তার বিরুদ্ধে তো আমার এই নীরব অভিযোগের আঙুল সারা জীবনে। কিন্তু অমল, তুই একটা কথা ভালো করে বুঝে দেখ, সেই সময় দাঁড়িয়ে তো এই কাজটা সত্যিই খুব কঠিন ছিল। বল। যতই কঠিন মানবিকতার অপমান সহ্য করে যে মানুষ শুধুমাত্র সমাজে দাসত্ব সহ্য করে, তার বিরুদ্ধে তো আমাকে এই অভিযোগের আঙুল তুলে বলতেই হবে যে ঝঞ্ঝা, ঝড়, মৃত্যু, দুর্বিপাক হয় যারা পায় তাদের ছায়া দুর্বিল। জানিস, আমার 12 বছর বয়স পর্যন্ত আমি জানতাম যে বড় মাই আমার আসল মা, আই মিন বায়োলজিক্যাল মা। আর শ্রী অবনী ভট্টাচার্য উনি আমার বাবা। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মা কোনোদিনই আসল নকল হয় না। তবু এই সমাজের সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে শুধুমাত্র চেয়ে গেছে আমার এই আজন্মের বিশ্বাসটাকে হত্যা করতে। অমল প্লিজ, তুই এবার চুপ কর। আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, তুই আর বলিস না অমল, চুপ কর। কিন্তু আমি পারছি না এটা বুঝতে যে এই অর্থহীন সত্যটা যদি আমার সামনে কোনোদিন নাই বাঁচতে, তাতে এই সমাজের কি ক্ষতি? চুপ কর প্লিজ, চুপ কর, আর বলিস না প্লিজ, চুপ। প্রশ্ন এই সমাজকে নয়, এই প্রশ্ন আমার পিতৃদেবকে। কারণ একমাত্র উনিই পারতেন আমার অজ্ঞান অবস্থাতে এই সমাজের অনধিকার উচ্চারণের মুখ বন্ধ করতে। অমল, সমস্যাটা কিন্তু আমাদের দুজনের। আর তুই একটা কথা তো ভালো করে ভেবে দেখ, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে নিয়েই তো একটা সমাজ সংসার সুন্দর হয়, তাই না? সেখানে কোনো একটা মানুষ ভুল করে ফেলতেই পারে, তার জন্য তুই প্লিজ এতটা উদ্ধত হোস না, প্লিজ। আমি তো তোর সামনেই কথাগুলো বলছি, কি তাতে না হয় আমি একটু উদ্ধত হলাম। সত্যিটাকে আগে স্বীকার করে নে অমল। আমাদের একদিন না একদিন যেটা প্রকাশ পেতই, বল। তাতে তুই কেন এতটা উত্তেজিত হবি বলতো? আমি বুঝতে পারছি যে তোর বড় মা সারা জীবনের কষ্টের কথা ভেবে তোর বাবার উপর এই রাগটা ভাসা খুব স্বাভাবিক। কিন্তু তোকে তো এটাও ভাবতে হবে যে সময়ের গতিতে তুই আজ যে মনোবলটা অর্জন করেছিস, তিনি হয়তো সেই সময় দাঁড়িয়ে সেটা পারেননি। কি রে, ভাবতে হবে না? আর তুই নিজেই তো একটু আগে বললি যে যারা শুধুমাত্র এফেক্টকে বিচারের মাপকাঠি ভাবে তারা অক্ষম। কি রে, ভাবিসনি? কজে যেতে হবে তো নাকি অমল? আই অমল,
তাই আমরা কি আর কোনোদিন ওনাদের কাছে এভাবে যেতে পারবো না? জানি না রে, বোধ হয় না। কিন্তু আমার সত্যি খুব ইচ্ছে করছে আমরা যদি আবার আগের মতন ওখানে। তার হয় না হাসি, তার হয় না। বাবার ইচ্ছাতেই তো আমরা স্থানান্তরিত হয়েছি। এটা সেই ইচ্ছেটা যেটা বাবার কাছে কম। বড় মার আচার বিচার ধর্ম সেই বিশ্বাসটা যাতে আঘাত না পায়, তার কাছে তো সেটাই বড় পথ। তাই তাই তার হয় না। আচ্ছা অমল, আমি যদি আমার ধর্ম পরিবর্তন করি? তাহলে তা হবে আমার আমার জীবনের আরেকটা চরম পরাজয়। দিনের পর দিন ওইভাবে মুখ অন্ধকার করে বসে থেকে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই বৌচান। আরে বাবা, যে ছেলেটা এতদিন একসঙ্গে একটা সংসারে থাকলো, সেই যদি এত অনায়াসে আমাদের ছেড়ে গিয়ে অন্য কোথাও থাকতে পারে, আনন্দ পায়, তাহলে আমাদেরও তো সেটা মানিয়ে নিতে হবে নাকি? সে তো আমাদের ছেড়ে যায়নি, তুমি তাকে চলে যেতে বলেছো, তাই সে তোমার বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমি তাকে চলে যেতে বলেছি, আমি স্বীকার করছি আমি তাকে চলে যেতে বলেছি। কিন্তু কেন বলেছি? শুধুমাত্র তোমার কথা ভেবে বলছি, শুধুমাত্র তোমার কথা ভেবে আমি তাকে চলে যেতে বলেছি। সত্যি তুমি আমার কথা ভাবো ঠাকুরপো? মানে এ কথা কেন বলছো বউটা? সত্যি যদি তুমি আমার কথা ভাবতে, তাহলে এতটা নিষ্ঠুর তুমি হতে পারতে না। শুধুমাত্র তোমার কথা ভেবেই আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে বৌঠান। তাহলে তুমি আমাকে বলো যে আমার একমাত্র সন্তান, তার অধিকার কি? আমি কেন তার অধিকার থেকে তাকে বর্জন করবো, এইভাবে তাকে সরিয়ে দেব? শুধুমাত্র তোমার কথা ভেবেই আমি এই কাজ করেছি বৌঠান। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না? তুমি শুধুমাত্র আমার কথা ভেবে কাজ করো। তাহলে কার কথা ভেবে? না না, আজকে এই প্রশ্নে তোমাকে উত্তর দিতেই হবে। কার কথা ভেবে আমি এই কাজ করেছি? হ্যাঁ, তুমি যখন ওই মেয়েটা বাড়িতে আসলো, তখন যখন তুমি তাকে ওই টিফিন খাবারের থালাটা তুমি টেবিলের উপর রেখে দিলে, তার হাতে দিতে পারলে না। ওই মেয়েটি যে বিছানায় শুয়েছিল, তুমি সেই বিছানাটাকে কাজের লোককে দিয়ে দিলে। তোমার এত আদর করে করা ওই গোপাল ঠাকুরের প্রসাদ যখন তুমি তার হাতে না দিয়ে মাটিতে রাখলে, ওই গঙ্গা জল দিয়ে তুমি সারা বাড়ি শুদ্ধ করতে লাগলে, তখন কার কথা ভেবে বলছেন বলো? একটিবার ভেবে বলো, কার কথা ভেবে আমি আমার একমাত্র সন্তান ওই অমলকে বলবো যে যা, হাসিনাকে নিয়ে তুই বাড়ি ছেড়ে চলে যা? বলো কার কথা ভেবে? কিন্তু সন্তান তোমার, এই সংসার তোমার, তাহলে শুধুমাত্র আমার কথা ভেবে তুমি ওদের এখান থেকে চলে যেতে বললে কেন? হ্যাঁ, তার একমাত্র কারণ যে তোমার সারা জীবনের ত্যাগ, তোমার সারা জীবনের আদর্শ বৌঠান, সেটা আমার কাছে না, আমার ওই সন্তানের চেয়েও বড়। তাই বাবা, আমার ত্যাগ, আমার আদর্শ, নিশ্চয়। তা আজ এত বড় বলে মনে হচ্ছে কেন? না 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 বৌঠান, আজ নয়, মোটেই আজ নয়, চিরটা কাল। চিরটা কালই তা আমার কাছে বড় ছিল, কিন্তু তুমি সেটা কখনো দেখতে পাও। এই যে হঠাৎ আজই তার প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়লো কেন? তার কারণে এর আগে আমার কাছে প্রমাণ দেওয়ার মতো কোনো সুযোগ আসেনি বলে। মিথ্যে কথা। মানে মিথ্যে কথা। কি মিথ্যে কথা? আমার ত্যাগ, আমার আদর্শ,
সত্যি যদি তোমার সন্তানের চেয়েও তোমার কাছে বড় হতো, তাহলে এতগুলো বছর ধরে বৈধব্যের অভিশাপ হয়ে শুধুমাত্র তোমার সন্তানের ভাই মা হয়ে আমায় বেঁচে থাকতে হতো না। তুমি তুমি ভীতু, কাপুরুষ। তুমি ভয় পেয়েছো তোমার সন্তানকে, তার আদর্শকে, তার বিশ্বাসকে। তুমি তাকে তাই সহ্য করতে পারোনি, আর অজুহাত খাড়া করেছো আমাকে। বাহ, দারুণ দারুণ বৌঠান, দারুণ। খুব ভালো শব্দটা ব্যবহার করলে, অজুহাত। বৌঠান, বৌঠান আজ জীবনের একদম প্রান্ত সীমায় দাঁড়িয়ে যখন জীবনের চাওয়া পাওয়া হিসেব নিকেশ সব শেষ, তখন এই কথা বলতে আমার একটু দ্বিধা নেই বৌঠান, যে ওই প্রাণহীন পুতুলকে সময় দেওয়ার অজুহাতে সারাটা জীবন ধরে তুমি আমাকে যে একাকিত্বে নির্বাসন দিয়েছো, তার খানিকটা শাস্তি তো বৌঠান তোমাকেও পেতে হবে, তাই না? ও, তার মানে এখনো আমার শাস্তি শেষ হয়নি, আর তাই তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তাহলে কেন কেন সেদিন ওই 5 মাসের সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলে যে আজ থেকে এই পুরো সংসারটা আমার? কেন বলেছিলাম এই কথা ভেবে? আমি ভেবেছিলাম বৌঠান যে তুমি আমার কথার মর্মার্থ বুঝতে পারবে, আমার কথার ভেতরে যে অন্তর্নিহিত অর্থ আছে তা তুমি অনুভব করতে পারবে। কিন্তু বাস্তবে আমি কি দেখলাম বৌঠান? বাস্তবে আমি এটাই দেখলাম যে তুমি বুঝেও সারাটা জীবন ধরে না বোঝার ভান করে গেলে। ইয়েস, সারা জীবন ধরে নিজের ওই সামাজিক সংস্কার, রীতি নীতি ওইসবের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে আমাকে ঠকালে। তুমিও তো পারোনি সেই আড়াল ভেঙে আমাকে বের করে নিয়ে আসতে। চেষ্টাও তো করে দেখো, চেষ্টা করলে দেখতে সেই আড়ালে কেউ অপেক্ষা করে বসে আছে কিনা। আজ আমার এই কথা বলতে লজ্জা হয়, যে কাজ তুমি একজন পুরুষ মানুষ হয়ে করতে পারলে না, তার জন্য দোষী হলাম আমি, আর তার শাস্তি হিসেবে তুমি ওকে আমার কোল থেকে কেড়ে নিলে। বৌঠান, বৌঠান, গত 30টা বছর ধরে যে কথা আমি মনের মধ্যে লালন পালন করে গেছি কিন্তু কখনো বলতে পারিনি, যে যন্ত্রণা আমি প্রতি পলে পলে প্রতিদিন অনুভব করেছি, সেই যন্ত্রণার কিছুটা ভাগ বৌঠান তোমারও তো নিতে হবে তোমার বাকি সারাটা জীবন। আমি শুধু আমার যন্ত্রণার জন্য কাউকে শাস্তি দিতে পারবো না। হে ভগবান! বড়মা, বড়মা, ও বড়মা! দেখি পরিবেশ থমথমে এখন হলো বুঝি। অমল, কি ব্যাপার পিতৃদেব? কণ্ঠস্বর গম্ভীর, অনুতাপ? তুই আমাকে ভুল বুঝিস না অমল। ভুল কেন বুঝবো পিতৃদেব? যা বোঝার তাই বুঝেছি। আর যদি ভুলও বুঝে থাকি জানবে যে তোমাদের শিক্ষাতেই কোনোদিন কিছু গন্ডগোল ছিল। আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি নিয়ে বাঁচবে? তুমি বাঁচবে তোমার দেবতার মূর্তি নিয়ে, তোমার পুজো নিয়ে, তোমার ধর্ম নিয়ে, তোমার সংস্কার নিয়ে, তোমার সমাজ নিয়ে। জানি এতদিন তুমি বেঁচে এসেছো, কত কি আছে তোমার বাঁচবার জন্য। এভাবে বলিস না, আমি তোকে ছাড়া কি করে বাঁচবো? ওই যে বললাম, ওই থাক থাক সেসব কথা। তুই তুই হাসিনাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। সে কি, কোথায় নিয়ে আসবো? এখানে, এই বাড়িতে। আর কি অধিকার আছে তোমার এই আদেশ দেবার? তোমার কথায় তো আমরা এই বাড়ি ছেড়ে যাইনি, তাই ফেরার নির্দেশও তুমি দিতে পারো না। তা ঠিক, তবে আমায় নিয়ে চল তার কাছে। সে কি, কোথায় নিয়ে যাবো? হাসিনা যেখানে আছে। হাসিনা সে তো নেই। নেই মানে কোথায় সে? তাকে তো বিদায় করে দিয়েছি। যেদিন এ বাড়ির বড় মার তাকে পছন্দ হয়নি, ঠিক সেদিন। ছি 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 অনু ছি! তোর তোর এতটুকু লজ্জা হলো না, এতটুকু কষ্ট হলো না একটা একটা মেয়ের ভালোবাসাকে অপমান করতে? ভীতু, কাপুরুষ! লজ্জা হবে কেন বড় মা?
মানুষের ভালোবাসাকে তো অপমান করা এ বাড়ির পরম্পরা। এখানে সমাজ আগে, লোকভয় আগে, জাতপাত আগে, সংস্কার আগে, তারপরে গিয়ে মানুষ, এবং তারও পরে তাদের ভালোবাসা। তাই তাকে বিদায় করে দিচ্ছি। তবে কষ্ট অবশ্যই হচ্ছিল। তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে গেলি কেন? ছেড়ে তো যাইনি, পিতার আদেশে স্থানান্তরিত হয়েছি মাত্র। কি তাই তো? তুমি যতদিন এই বাড়িতে আছো বড় মা, অন্তত একটা বার হলেও তো আমাকে তোমার কাছে আসতেই হবে, ঠিক বলিনি? সারাদিন আমি কাজের মধ্যে হাসিনাকে ভুলে থাকি, কিন্তু দিনের শেষে, কাজের শেষে যখন তার কথা মনে পড়ে, মনে হয় তাদেরই কাছে যায় যাদের জন্য আমি তাকে হারাই। আসলে তারাই তো সারা জীবনে, হাসিনা তো শুধুমাত্র দুদিন। তুই হাসিনাকে ফিরিয়ে নিয়ে আয়। সে যেখানেই থাকুক, সে যে আমাকে কি অভিশাপ দিচ্ছে ঠাকুর। তা আর হয় না বড় মা। যাকে নিজের হাতে ফিরিয়ে দিয়েছি তাকে আবার দুহাত পেতে ভিক্ষে আমি চাইতে পারবো। আর তাছাড়া সে বাড়িতে ফিরিয়ে দিলে তো তোমার দেবতার অভিশাপ নেমে আসবে আমাদের উপর। তখন আসুক, সবার আগে আমার উপরে আসুক। তুই তাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। আমি তোর ওই মুখ সহ্য করতে পারছি না। তুই ওকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু ও যে মুসলমান বড় মা। তুই কি পরীক্ষা করছিস? তুই দেখতে চাইছিস আমি আমার অমূর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সব কিছু ত্যাগ করতে পারি কিনা? না বড় মা, না, ওটা তুমি করো না। ওটা তোমার ধর্ম। সারা জীবন তুমি নিজেকে ওটা দিয়ে রক্ষা করে এসেছো, ওটাকে ফেলে দিও না। তোমার অমূর ভালোবাসা অত মূল্যবান নয় বড়, অত মূল্যবান নয়। এভাবে বলিস না অমু, এভাবে বলিস না বাবা। তুই আমায় ভালোবাসিস না বাবা? আর কি প্রমাণ চাই শুনি? এইটুকু তোমাকে কথা দিতে পারি যে আমার আগে যদি তোমার মৃত্যু ঘটে, তাহলে ওই দেবতার মূর্তি গলিয়ে আমি তোমার মূর্তি করব, আমার নিজের পুজো। না বড় মা, না, না বড়, পুজো আমায় করতেই হবে, মূর্তি আমায় গড়াতেই, পুজো করে যেতেই হবে বড় মা। আমি জানি, কি কি জানি? আমি জানি পুজো মিথ্যে, ধর্ম মিথ্যে, সংস্কার মিথ্যে, সত্য শুধু ভালোবাসা। আমি বাজার আড়াল দিয়েও তাকে রক্ষা করতে পারিনি। আমি তোদের ভালোবাসাকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। ভালোবাসা তো মরে না বড় মা, বরং ত্যাগের মধ্যে দিয়ে, বঞ্চনার মধ্যে দিয়ে তারও অনেক অনেক বেশি মহৎ হয়ে ওঠে। তোমার মতো হাসিরও তাই হবে। আমি অন্ধ নই বড় মা, আমি অন্ধ নই। আমার শরীরে শ্রী অবনী ভট্টাচার্যের রক্ত বইছে। এই হাসিনার ভালোবাসাকে আমার কাপুরুষতা দিয়ে হত্যা করতে একটুও বাধা। ওই মেয়েটা তো কোনো অপরাধ করেনি। করেছে, নিশ্চয়ই করেছে। দুটি অপরাধ করেছে। প্রথম অপরাধ, সে একটা মুসলমান ঘরে জন্মেছে। দ্বিতীয় অপরাধ, সে একটা হিন্দুর ছেলেকে ভালোবেসেছে। ঠিক যেমন তুমি দুটি অপরাধ করেছো তোমার জীবনে। আমি অপরাধ করেছি? হ্যাঁ, করেছো। প্রথম অপরাধ, তুমি একটা হিন্দুর ঘরে জন্মেছো। দ্বিতীয় অপরাধ, তুমি 23 বছর বয়সে বিধবা হয়েছে। ঠিক এই দুটি অপরাধের জন্য সেদিনের একটা 27 বছরের সক্ষম যুবক তোমাকে তোমার বাকি জীবনের সামাজিক সম্মানটুকু দিতে পারেনি বর্ণ। ঠিক ঠিক একই কারণে আমিও হাসিনাকে তার বাকি জীবনের সামাজিক সম্মানটুকু দিতে পারি না। এভাবে বলিস না, এতে বড়দের অসম্মান করা হয়। বড় মা, মানবতার অসম্মান সহ্য করে কেউ ব্যক্তির সম্মান পেতে পারে না বড়, তা সে যেই হোক। তুই আমাকে হাসিনার কাছে নিয়ে যাবি কিনা বল? তুমি হাসিনার কাছে কেন যেতে চাইছো বড় মা? আমি যে তার ভালোবাসাকে অপমান করেছি, তুই নিয়ে চল না আমাকে তার কাছে। তোমাকে তার কাছে নিয়ে গেলেই তার ভালোবাসার সম্মান পাবে। পাবে পাবে,
আমি যে তোদের একসঙ্গে দেখতে চাই সারা জীবনের সঙ্গী হিসেবে। কেন? মায়ের সাহায্যে। মায়ের স্বাদ, হ্যাঁ, ঠিক বলেছো তুমি। তবে তুমি কিন্তু এ বাড়িতে আর কোনদিন ফিরতে পারবে না। চাই না আর আমি ফিরতে। ওরে আমি এই বন্ধন থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আর তোমার দেবতা? থাক থাক, সে যেখানে আছে। বেশ, থাক সে যেখানে আছে। চলো বাবু। দাঁড়াও, তোদের কাউকে কোথাও যেতে হবে না। হাসিনা, একটিবার ভেতরে আয় তোমার। অমুক, গত 30 বছর ধরে যে কথাটা আমি লালন পালন করে এসেছি আমার মুখের মধ্যে, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি, সেটা আজ তোদের সামনে আমি খুব পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে তোদের বড় মাকে, আমার বৌঠানকে আমি সত্যিই ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি সত্যিই চাই যে এই বাড়িতে আমরা সবাই মিলে আমরা একসাথে থাকি। এইটুকু কথা বলতে বাবা তোমার এতগুলো বছর সময় লেগে যায়? অমল, চুপ কর। আর না, বড় মা জমিয়ে রান্না করো তো, আমরা শিগগিরই গুছিয়ে আসছি সবকিছু। চল না, দাঁড়িয়ে আছিস কেন? কোচ কাজ করে আসতে হবে, চল। যাক, এই অন্তত একটি পরিবারের সদস্যরা সমস্ত ধর্মীয় কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়ে আজ সত্যিকারের মানুষ। এদের কাছে আমার আর ওই ভগবান, যিশু, খ্রিস্ট, মানে আল্লাহ, এইসব কিচ্ছু সাজাসাজি আর করতে হবে না বাবু। যাই। আপনারা কি ভাবছেন? একটু ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমার আর এইসব সাজাসাজি বৃদ্ধ বয়সে করতে ভালো লাগে না। আমি যাই আমার নিজের জায়গায়। পর জন্মে হয়ো রাধা।
গলিতে পড়ে তুমি যাইও যমুনার ঘাটে নামানি নদীর বাঁধা